ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। টম, এবার মনে হচ্ছে আমাদের অভিযান ক্ষান্ত দিতে হবে। আর পারা যাচ্ছে না। জীবনের অর্ধেকটা সময় আফ্রিকার এই গহীন বনজঙ্গলে সোনার সন্ধানে ঘুরে ঘুরে আমি ক্লান্ত হয়ে পড়েছি। টম, বুঝি জীবনটা ব্যর্থ হয়ে গেল। এত ঘুরেও কোথাও কিছুই পাওয়া গেল না। নমস্কার বন্ধুরা, মোহন বেঙ্গলি টেলসে আজ আপনারা শুনবেন জুলভানের লেখা একটি লোমহর্ষক অভিযানের কাহিনী, গোল্ডেন ভ্যালি। চিরকালই একদল পাগলাটে দুঃসাহসী মানুষ থাকে আমাদের এই মানুষের সমাজে। আর 10 জন মানুষের তুলনায় এদের প্রকৃতি হয় ভিন্ন। তাই মানুষের চোখে এরা খ্যাপা, পাগলাটে। সাধারণ মানুষ যখন চায় বিপদ বাধা এড়িয়ে নিরুপদ্রব জীবন নিয়ে থাকতে, তখন এরা স্বেচ্ছায় মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়তে বেশি পছন্দ করে। দুনিয়ার সব রকম দুঃসাহসিক অভিযানই গড়ে ওঠে এই পাগলাটে মানুষদের নিয়ে। লাভ লোকসানের চুলচেরা হিসেবে এদের আগ্রহ গৌণ। যত আগ্রহ এদের অজানাকে জানবার আকাঙ্ক্ষায়, দুর্জয়কে জয় করবার সংকল্পের মধ্যে। অভিযানের সাফল্যের মধ্যেই এদের যত আনন্দ আর লাভালাভ নিহিত। তাই সাধারণ মানুষ এদের পর্বতের দুর্গম শীর্ষে অথবা সাগরের অতল গর্ভে, তৃষ্ণ মরুভূমির বুকে, কখনো গিরি গুহায়, সাপোত সংকুল অরণ্যে মৃত্যুর মুখোমুখি হতে দেখে শিহরিত হয়। এমনই এক দুঃসাহসিক অভিযাত্রী রোজারিও, স্বর্ণ সন্ধানী একটা পাগলাটে অভিযাত্রী। স্বর্ণের সন্ধানে ঘুরে ঘুরে জীবনের অর্ধেকটা সময় কাটিয়ে দিয়েছে। ঘুরতে ঘুরতে সে এসে পড়েছিল আফ্রিকার এক গহন অরণ্যে। সঙ্গে ছিল টম, বিশ্বস্ত অনুচর টম। ছুটে ছুটে ক্লান্ত হয়ে পড়েছিল রোজারিও সোনার জন্য। জীবনে সবকিছু ত্যাগ করে জীবনের অর্ধেকটারও বেশি সময় সে কাটিয়ে দিয়েছে এই স্বর্ণ সন্ধানে। বুঝি জীবনটা ব্যর্থই হলো। আফ্রিকার অঢেল স্বর্ণপ্রাপ্তির গল্প তাকে টেনে নিয়ে এসেছে এখানে, কিন্তু বহু বছর ঘুরেও কোথাও কিছু পাওয়া গেল না। একদিন রাত্রিবেলা তারা তাঁবু ফেলেছে একটা টিলার কাছে। চারিদিকে রাক্ষসে অন্ধকার। খুব কাছেই সিংহের গর্জন শোনা যাচ্ছে। চারপাশে আগুন জ্বেলেছে টম। রোজারিও তাঁবুর সামনে পায়চারি করছে। টম, এবার মনে হচ্ছে আমাদের অভিযান ক্ষান্ত দিতে হবে। আর পারা যাচ্ছে না টম। জীবনের অর্ধেকটা সময় আফ্রিকার এই গহীন বনজঙ্গলে ঘুরে ঘুরে স্বর্ণের সন্ধানে আমি ব্যর্থ। আমি ক্লান্ত হয়ে পড়েছি। বুঝি জীবনটা ব্যর্থ হয়ে গেল টম। এত ঘুরেও কোথাও কোনো কিছু পাওয়া গেল না। কাল ভোর ভোরই আমরা সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে বেরিয়ে পড়ব শহরের উদ্দেশ্যে। আর নয়, অনেক হয়েছে। আমি নিঃস্ব হয়ে যাচ্ছি ক্রমশ। আমাকে এবার ক্ষান্ত দিতে হবে টম। চলো, আজ রাতটা এই তাঁবুতে কাটিয়ে কাল সকালেই আমরা রওনা দেব শহরের উদ্দেশ্যে। ভোরের আলো পূব দিগন্তকে উদ্ভাসিত করেছে। দূরে দল বেঁধে ম্যাকাওগুলো 7 রঙা রামধনু রং এঁকে উড়ে চলেছে। লটবহর নিয়ে টম ও রোজারিও হেঁটে চলেছে শহরের দিকে। তার সব উদ্দাম উৎসাহ
একেবারে নিঃশেষ হয়ে গিয়েছে। বেশ কয়েকদিন হাঁটার পর একদিন পড়ন্ত বিকেলে একটা বড় গাছের নিচে ওরা এসে দাঁড়িয়েছে। ইচ্ছে আজ রাতটা এখানেই তাঁবু ফেলবে। এমন সময় তারা শুনতে পেল ঘোড়ার খুরের শব্দ। ক্রমশ শব্দটা আরো কাছে এলে তারা দেখতে পেল একটা ষণ্ডা মার্কা লোক ঘোড়া নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। ঘোড়া থেকে নেমে লোকটা রোজারিওর দিকে হাত বাড়িয়ে দিল। গুড ইভিনিং স্যার, আমার নাম জন বুল। আমিও একজন স্বর্ণ সন্ধানী, কিন্তু নিঃস্ব নিঃসম্বল। আপনি আপনি কোথায় যাচ্ছেন স্যার? আপনাদের তাঁবুটা দেখে আমি এগিয়ে এলাম। ভাবলাম অনেক অনেক উৎসাহী স্বর্ণ সন্ধানী তো এই এই আফ্রিকার গহন জঙ্গলে ঘুরে বেড়ায়, সেই ভেবে আপনার কাছে এলাম। আপনি কে স্যার, যদি আপনার পরিচয়টা একটু জানতে পারি? রোজারিও বলল, আপনি স্বর্ণ সন্ধানী? আমিও একজন স্বর্ণ সন্ধানী। বহু বছর ধরে ঘুরে ঘুরে আমি প্রায় নিঃস্ব হতে বসেছি, তাই আমি চলে যাচ্ছি এই লোভকে ত্যাগ করে শহরের দিকে। কি বলছেন স্যার? লোভ নয়, সত্যিকারের স্বর্ণ আছে এই জঙ্গলের নদীতে, পাহাড়ের গুহায়, পাহাড়ের দেওয়ালে দেওয়ালে গাঁথা তাল তাল সোনা। কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি। আপনি আপনি হয়তো জানেন না, আমি জানি। এখানে গোল্ডেন ভ্যালি আছে, গোল্ডেন ভ্যালি আছে স্যার। সোনার উপত্যকা, অনেক অনেক সোনা, তাল তাল সোনা, কাটি কাটি নিরেট সোনা। পাহাড়ে, নদীতে, নদীর বালুতে চারিদিকে শুধু সোনা সোনা। যাবেন না স্যার, যাবেন না? বলছি স্যার, আমি আমার টাকা নেই, তাই সেই দুর্গম অরণ্যের পথের এগুবার রসদও সংগ্রহ করে উঠতে পারছি না। নইলে স্বর্ণের বন্যায় রানীর কোষাগার ভরিয়ে দিতে আমার বেশি দিন লাগতো না স্যার। তেমন কাউকে যদি পেতাম, তবে একবার ভাগ্যের সঙ্গে পাঞ্জা কষে দেখতাম। রোজারিও উৎসাহ আর উত্তেজনায় চঞ্চল হয়ে উঠেছিল। সে বলল, কত টাকা হলে তোমার গোল্ডেন ভ্যালিতে গিয়ে পৌঁছানো সম্ভব? জন আগ্রহের সুরে বলেছিল, কেবল তো পৌঁছানোর খরচ হলেই হবে না স্যার, লোকজন নিয়ে সেখানে পৌঁছতে হবে, থাকতে হবে দিনের পর দিন, যতদিন না স্বর্ণ রেণুতে থলে বোঝাই হচ্ছে। সেই ভ্যালির নদীর পারে কেবল বালি নেই স্যার, তার সঙ্গে মেশানো আছে স্বর্ণের রেণু। তাকে উদ্ধার করবার জন্য দীর্ঘদিনের আয়োজন দরকার। রোজারিও বলল, নাইরোবিতে একসময় আমার ঠাকুরদার বড় ফার্ম ছিল। আমার জন্য তার বেশ কিছু টাকা জমানো আছে। দরকার হলে আমি সেই টাকা আনিয়ে নিতে পারি। তবে এরপর আর কিছু জনকে বলতে হয়নি। প্রকৃতই একটা স্বর্ণ নদীর সন্ধান জানা ছিল জনের, যার দুই তীরের বালির সঙ্গে মিশে জলের ধারায় বইছে স্বর্ণের রেণু। আর গোল্ডেন ভ্যালি, যার পাথুরের দেহে মেশানো স্বর্ণের রেণু সূর্যের আলোয় ঝিকিয়ে ওঠে সকাল বিকেল দুই বেলা, অরণ্যের ফাঁকে, যা দূর থেকে নজরে পড়ে। এই সন্ধানটা দিল জন সপ্রমাণ। পথের একটা মানচিত্র সে দিন কতক বাদেই তুলে দিল রোজারিওর হাতে। মাসখানেকের মধ্যেই টাকা পয়সা লোক লস্কর সংগ্রহ হয়ে গেল।
জঙ্গল ভাঙতে ভাঙতে আর 1 মাসের মাথায় যখন দলটা গোল্ডেন ভ্যালিতে এসে পৌঁছলো, তখন দলের অর্ধেক লোকই পথশ্রমে, জন্তু জানোয়ারের মুখে আর দুরারোগ্য ব্যাধিতে নিঃশেষিত। জনা কয়েক শ্রমিক আর তাদের সর্দার মোটা বিল তখনও টিকে ছিল। আর টিকে ছিল ওরা কজন। রোজারিওর মনে হয়েছিল এতদিনে বুঝি তার জীবন সার্থক হলো। যথার্থই স্বর্ণমণ্ডিত হতে চলল তার আবাল্যের স্বপ্ন, দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, তার পথের কষ্ট। মনে মনে সে তার বিদেহী পিতামহের প্রতি কৃতজ্ঞতা নিবেদন করল। তোমার সঞ্চিত অর্থ এতদিনে সার্থক হলো ঠাকুরদা। আফ্রিকা সম্বন্ধে যত গল্প শুনেছিল রোজারিও এতকাল, মনে হলো সেসব কত না সামান্য। এমন স্বর্ণময় উপত্যকা আর স্বর্ণ নদীর গল্প তো সে কখনো শোনেনি। এ তো কেবল সোনার খনি নয়, সোনার অফুরন্ত উৎস। কেন এতদিন এর সন্ধান মানুষ খুঁজে বার করতে পারেনি? জন বুল তার কাছে দেবদূতের মতো হয়ে উঠল। মনে হলো যেন লোকটাই বিপুল ঐশ্বর্যের অধিকারী একা হতে পারত। তার কি অতুলনীয় স্বার্থ ত্যাগ! অরণ্য প্রকৃতির কোলে ঘুরে ঘুরে তার মনটা নিশ্চয়ই হয়ে গেছে প্রকৃতির মতোই উদার, নইলে এমনটি কি করে পারে? আরম্ভ হলো স্বর্ণ রেণু উদ্ধারের কাজ। জোড়া পাহাড়ের সানুদেশে পড়ল তাঁবু। তাঁবুতে থাকে রোজারিও আর টম। নিচে শ্রমিকদের সঙ্গে থাকে জন আর বিল। তাদের সর্বদা সতর্ক প্রহরায় রাখাই উদ্দেশ্য। দিনভর রেণু রেণু করে যা সংগ্রহ হয়, তা সন্ধ্যায় গাধার পিঠে চলে আসে রোজারিওর মূল তাঁবুতে। সেখানেই থাকে সব মজুদ। মাসখানেক অতিবাহিত হবার পর নাইরোবি থেকে আরো কিছু টাকা আনিয়ে নিল রোজারিও। আর এরপরেই একদিন জন কথায় কথায় হঠাৎ জানালো গোল্ডেন কেভের সন্ধান। বলল, এই জোড়া পাহাড়ের আশেপাশেই কয়েক ক্রোশের মধ্যেই গভীর অরণ্যে আচ্ছাদিত পার্বত্য গুহা, যার অন্ধকার গহ্বর আলোকিত হয়ে আছে স্বর্ণের আভায়। অতীতে কোনো এক অভিযাত্রী এই ভ্যালি থেকে সংগ্রহ করে স্বর্ণ স্তূপাকৃত করেছিল এই গুহায়। ইচ্ছে ছিল ইচ্ছে ছিল লোকজন নিয়ে এসে একদিন সেই স্বর্ণের ভান্ডার নিয়ে যাবে সমতলের মানুষের জগতে। কিন্তু দুর্ভাগ্যক্রমে ফেরার সময় পথেই তার মৃত্যু ঘটেছিল। তার সংগৃহীত ও সঞ্চিত সম্পদ বোঝাই সেই গোল্ডেন কেভ। তারপর থেকে অরণ্যের আচ্ছাদনে আত্মগোপনে করে আছে স্যার। তবে সেই অজ্ঞাত অভিযাত্রী একটা নকশা এক জঙ্গলি সর্দারের কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে জন। সেই নকশা এখনো আছে আমার কাছে। রোজারিও চাইলে সেটা সে দেখাতে পারে। রোজারিওর কাছে সংবাদটা ছিল দৈববাণীর মতো। সে উৎফুল্ল হয়ে উঠল। কিন্তু পাকা খেলোয়াড় জন। তারপর থেকেই সে নিগড়ে চলেছে রোজারিওকে নকশার নাম করে। দফায় দফায় টাকা বার করে নিচ্ছে, পাছে ফসকে যায়। এই ভয়ে স্বর্ণ পাগল রোজারিও সব বুঝে নকশার লোভে চাপ দিতে ভরসা পায় না জনকে। ধৈর্য ধরে অপেক্ষা করে তার বায়না সামলে যাচ্ছে। কিন্তু ধৈর্যেরও বুঝি এবার বাঁধ ভাঙল। সন্ধ্যার একটু পরে এসে হাজির হলো জন। রোজারিও তার প্রতীক্ষায় ছিল। প্রথমে মামুলি 2-4 কথার পরেই রোজারিও সরাসরি জানতে চাইল, মিস্টার মিস্টার জন, অনেকদিন ধরে আপনি গোল্ডেন কেভের নকশার কথাটি বলছেন। অনেকদিন তো হয়ে গেল। কোথায় আছে নকশাটা? আমি কি আদেও হাতে পাবো? জন যেন এই পরিস্থিতির জন্য প্রস্তুত হয়েই এসেছিল। বলল, স্যার, যে কথাটা এতদিন বলি বলি করে বলতে পারিনি, আজ আপনি না ডাকলেও আমাকে নিজে থেকে এসেই বলতে হতো।
নকশাটা যে আমার কাছে আছে এ কথা পুরোপুরি সত্য নয়। যে নিগ্রো সর্দারের কাছ থেকে সন্ধানটা পেয়েছিলাম আমি, সেটা আছে তারই কাছে। কিন্তু সে সেটা নিয়ে এমন জায়গায় সরে আছে জঙ্গলে, যার সন্ধানে আমি ছাড়া তার স্বগোত্রেরও কেউ জানে না। আমার উদ্দেশ্য ছিল এখানকার কাজ মোটামুটি গুছিয়ে এনে তারপর আপনাকে নিয়ে সর্দারের আস্তানায় একদিন হানা দেওয়া। কতদিনে পারবো সেই গুহার সোনা আগলে রাখতে? অবশ্য বছরখানেক সর্দারের কোনো খোঁজ খবর রাখি না। এখন তার কি অবস্থা সেটা একবার সন্ধান করে দেখতে হয়, তারপর না হয় একদিন। জনের চরিত্র ভালোভাবেই জানা হয়ে গিয়েছিল রোজারিও, কিন্তু লোকটা যে এমন মুখের উপরে আষাঢ়ে গল্প বলে তাকে সরাসরি ভাঁওতা দেবার সাহস রাখে তা তার জানা ছিল না। তাই তার গল্প শুনতে শুনতে অস্থির হয়ে উঠেছিল সে ভেতরে ভেতরে। কিন্তু আশা মরীচিকা, আশার ছলনায় মানুষ সহজেই ভোলে। তাই জনের গল্পটা সে পুরোপুরি অবিশ্বাসও করে উঠতে পারছিল না। নিজের অসহিষ্ণুতা চাপবার চেষ্টায় সে জনের কথার মাঝখানেই উঠে দাঁড়িয়ে তাঁবুর দরজার দিকে এগিয়ে গেল। তারপর কিছুক্ষণ বাইরের জ্বলন্ত ধুনিটার দিকে তাকিয়ে থেকে আবার ফিরে দাঁড়িয়ে বলল, দেখো জন, তুমি বুদ্ধিমান, তোমাকে বুঝিয়ে বলতে হবে না আশা করি। বৃথা কালক্ষেপ না করে সেই কেবের সন্ধান করি, এটাই আমার ইচ্ছে। তুমি সপ্তাহখানেকের মধ্যেই এদিককার ফিল্ডের কাজ গুছিয়ে আনবার ব্যবস্থা করো, তারপর চলো আমরা বেরিয়ে পড়ি। বেশ, আপনার ইচ্ছে মতোই কাজ হবে স্যার, বলে জন তাঁবুর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই ঘোড়ার খুরের শব্দ দূরে মিলিয়ে গেল। রোজারিও তাঁবু থেকে বেরিয়ে জন সোজা চলে এসেছে ফিল্ডের দিকে। সেখানে কুলিদের তাঁবুতে তখন সারাদিনের কর্মক্লান্তির পর পানাহার আর আনন্দ ফুর্তি চলছিল। জন চলতে চলতে হঠাৎ রাশ টেনে ঘোড়া দাঁড় করালো। তারপর ডান দিকের একটা ঘুরপথে নেমে আবার ঘোড়া ছুটিয়ে দিল জোড়া পাহাড়ের দিকে। চারিদিকে গাঢ় অন্ধকার, কাছে পিঠে কিছুই দেখা যায় না। দূরে কোথাও ক্ষুধার্ত নেকড়ে ডেকে উঠল। জোড়া পাহাড়ের পাদদেশে একটা বিশাল পাথরের চাঁই পাহাড়ের গা থেকে এমন ভাবে সামনের দিকে ঝুঁকে বেরিয়ে এসেছে যে তার নিচেটা একটা প্রশস্ত বারান্দার মতো হয়ে গেছে। সেই পাথুরে আচ্ছাদনের নিচে পাথরের উপরে বসে মোটা বিল জনের প্রতীক্ষাতেই প্রহর গুনছিল। তার পাইপের আগুন অন্ধকারে ফুলকি ছড়িয়ে তার মানসিক অস্থিরতাই যেন প্রকাশ করছিল। ঘোড়ার খুরের শব্দ কানে যেতেই বিল উঠে দাঁড়ালো। কিছুক্ষণের মধ্যেই তার সঙ্গে এসে মিলিত হলো জন। তারপর আবার দুজনে পাশাপাশি বসে একসঙ্গে নতুন করে পাইপে তামাক পুড়ে অগ্নি সংযোগ করল। নীরবতা ভঙ্গ করলো প্রথমে জন। ঘন ঘন কয়েকটা টান দিয়ে আগুনটা চাঙ্গা করে নিয়ে বলল, যা ভেবেছিলাম ঠিক তাই। লোভী শয়তানটার নকশাটা চাই। বেটার রেনুতে আর আশ মিটছে না, এবার সোনার তাল চাই, সোনার তাল। তাতে তার দোষ কোথায়? একদিন তো নয়, পুরো 3টে মাস তুই লোকটাকে ভাঁড়িয়ে আসছিস, তার উপরে দপায় দপায় মাথায় হাত বুলোচ্ছিস। সে যদি অস্থির হয়ে ওঠে তার দোষ কি?
কিন্তু তুই যে কেন এত দেরি করছিস বুঝতে পারছি না। এর আগে তো আর দেরি করছি কি আর সাধে? জানি তুই কি বলতে চাইছিস। এর আগে বেটারা যে কজন এসেছিল সকলেই ছিল নিতান্তই সোনা পাগল লোক, তাই সাবরাতে সময় বেশি লাগেনি। কিন্তু রোজারিও কেবল সোনা পাগলই নয়, নিজেও শাঁসালো। পুরো শাঁসটা বার করে খোসাটা হাতছাড়া করা বুদ্ধিমানের কাজ হবে না। তাই তো লেজে খেলিয়ে বেড়াচ্ছি রে। তবে মনে হচ্ছে আর বেশি দিন খেলানো চলবে না। লোকটার মনে সম্ভবত সন্দেহ দানা বেঁধেছে। টাকা পয়সা ছাড়ছে কেপ্পনের মতো করছে আজকাল। আচ্ছা আচ্ছা, এই সে বেটা ছোকরা টমটা? আরে না না, ওকে চোখে চোখে রাখার জন্য তিনজন রয়েছে। ও বেটা সোজা সরল মানুষ, সহজে কিছু টের পাবার মতো গিলুর যথেষ্টই নেই। মগজ খালি, কিন্তু পুরো শ্বাস বার করতে তো কতদিন লাগবে শুনি? হ্যাঁ, না, তার আগেই হয়তো হাত গুটিয়ে নিতে হবে। রোজারিও 7 দিনের মধ্যেই এদিককার ফিল্ডের কাজ গুটিয়ে নিতে বলেছে। তাতে আর বাধা কোথায়? কুলিদের মধ্যে 5 জন আমাদের যারা আছে, তাদের সঙ্গে বাইরের এখন আর আছে মাত্র 2 জন। বাকি কটাকে তো পথেই শেষ করে দেওয়া হয়েছে। এই দুটো তো একদিনেই। সহসা জনের ঘোড়াটা তীব্র চিৎকার করে উঠে মাটিতে পা ঠুকতে আরম্ভ করলো। জন এক লাফে মাটি ছেড়ে দাঁড়ালো। মুহূর্তে কোমর থেকে পিস্তলটা তার হাতে উঠে এলো। আয়নার চোখের মতো তার সন্দিগ্ধ চোখ অন্ধকারের বুকে কি খুঁজতে লাগলো। ঘোড়াটা আরো একবার চিঁচি শব্দ করে ডেকে উঠল। দুবার পা ঠোকা শব্দ হলো পাথুরে মাটিতে। জন এবার পায়ে পায়ে এগিয়ে গেল নিঃশব্দে। তাকে অনুসরণ করলো বিল। হঠাৎ ওদের ডান পাশে একটা ঝোপ নড়ে ওঠার সঙ্গে সঙ্গেই একটা পাথরের খণ্ড সশব্দে গড়িয়ে নিচে নেমে গেল। মুহূর্তে গর্জে উঠল জনের পিস্তল। অন্ধকারের বুক লক্ষ্য করে উঠে গেল স্তপ্ত শীষের বুলেট, পরপর দুবার। কিন্তু তারপর আর কোনো শব্দ কোনো দিক থেকে পাওয়া গেল না। থমকে যেন স্তব্ধ হয়ে গেল বনভূমি। বিল ফিস ফিস করে বলল, চল চল চল, আর দাঁড়িয়ে থেকে কাজ নেই, যেতে যেতে ঠিক করা যাবে। একটু পরেই দুটি ঘোড়া পাশাপাশি ছুটে নেমে গেল অন্ধকারের নিচে, জন আর বিলকে পিঠে নিয়ে। রোজারিও জন বুলের জবাব কানে যাবার সঙ্গে সঙ্গে দপ করে জ্বলে উঠল চোখ দুটো। বুলের মনে হলো এক্ষুনি বুঝি ছিটকে আগুন এসে পুড়িয়ে ছাই করে দেবে ওকে। কিন্তু বুল জানেই যতই আগুন জ্বলুক রোজারিওর কিছুই করবার উপায় নেই, যতক্ষণ না এই পাহাড়ি বনভূমি থেকে তারা বাইরের দুনিয়ায় বেরিয়ে যাচ্ছে। এখানে জন রোজারিওর বেতনভোগ কর্মী হলেও কর্তা তার হাতের পুতুল। আর এটা ভালোভাবে জানে বলেই সে বনে থাকতে থাকতে এই সুযোগটার সদ্ব্যবহার করে নিতে চায়। তাই দুদিন যেতে না যেতেই সে তার নতুন নতুন দাবি নিয়ে এসে হাজির হয়। আর রোজারিওর সেসব নাম মেটানোর উপায় থাকে না। গোড়ার দিকে বেশ হাসি মুখে রোজারিও দয়া দাক্ষিণ্য করবার মতো বুলের অন্যায় আবদার পূরণ করত। কিন্তু যতই দিন যেতে লাগলো আর জনের খাঁই বাড়তে লাগলো নানান ছল ছুতোয়, তখন তার রহস্য আর রোজারিওর অজ্ঞাত থাকলো না। সঙ্গে সঙ্গে তার মুখের হাসি মিলিয়ে গেল। এরপরেও জনের দাবি যখনকার যা মিটেছে ঠিকই, তবে আগের মতো নয়। গম্ভীর থমথমে মুখে সেসব মিটিয়েছে রোজারিও। জন পাকা ঘুঘু, সে জানে এসব ক্ষেত্রে সবকিছু আমল দিলে চলে না।
সুযোগ যতক্ষণ আছে ততক্ষণই তো। হাতের মুঠোর বাইরে চলে গেলে জনই বাকে আর রোজারিওই বাকে। সুতরাং জানেবার তা এই সময়ে। আজও তাই জন ঘোড়া থেকে নেমেই শটান রোজারিওর সামনে গিয়ে হাজির হয়েছিল। আজকাল তাকে দেখলেই রোজারিও অসম্ভব গম্ভীর হয়ে যায়। তার চোখে মুখে ফুটে ওঠে একটা চাপা আক্রোশ। পাহাড়ের ধৈর্য নিয়ে শুনে জনের বক্তব্য। জন যথারীতি সুপ্রভাত জানিয়ে মুখে হাসি টেনে দাঁড়ালো কর্তার সামনে। তারপর মোলায়েম স্বরে বলল, গুড মর্নিং স্যার। দিন দুয়েকের জন্য আমার ছুটির দরকার স্যার, তাই এই সাত সকালে ছুটে চলে এলাম আপনাকে বিরক্ত করতে। রোজারিও বিরক্ত হলো কিনা বোঝা গেল না, তবে সত্যি সাত সকালে বলার সঙ্গে সঙ্গেই মুখ তুলে আকাশের দিকে তাকালো। সূর্য তখন মধ্য আকাশ ছুঁই ছুঁই, আর প্রচন্ড উত্তাপে আশেপাশের গাছপালার পাতা শুকিয়ে যে বাতাসটুকু এখানে উপত্যকার তাঁবুর দিকে ছুটে আসছে তাও উত্তপ্ত হয়ে উঠেছে। সে উত্তাপের জ্বালা শরীরের চামড়ায় টের পাওয়া যায়। রোজারিও এবার সোজা জনের মুখের দিকে তাকিয়ে বলল, এই কাজের সময় আবার কোথায় যেতে চাও? তুমি এই সময় না থাকলে জানোই তো কেমন বিশৃঙ্খলা দেখা দেয়। কথাটা সত্য। জন খুশি। তবু সে বলল, তা আমি জানি স্যার, কাজে যাতে কোনো রকম অসুবিধা না হয় সে ব্যবস্থা করেই আমি যাব, আপনার অনুমতি পেলে স্যার। রোজারিও বলল, তা হোক জন। তোমার কাজ অন্যকে দিয়ে যে হবে না তুমিও জানো, আমিও জানি। কিন্তু আমাকে যে যেতেই হবে স্যার, বড় দরকার স্যার। কথাটা কানে যাবার সঙ্গে সঙ্গেই দপ করে জ্বলে উঠল রোজারিওর চোখ, কিন্তু নিজেকে সামলে নিয়ে বলল, এখান থেকে শহরের দূরত্ব 15 দিনের পথ। তুমি দুদিনের ছুটি নিয়ে কোথায় যেতে চাইছো আমাকে জানাতে কি আপত্তি আছে? না না স্যার, না না, আপনাকে জানাতে আপত্তি থাকবে কেন? মোটা বিলের কাছ থেকে কিছু টাকা ধার করেছিলাম, সেটার জন্য বড় পীড়াপিড়ি করছে। কাল রাতে তো একরকম হাতাহাতি হবার জোগাড়। পাহাড়টার নিচেই একটা গ্রাম হয়তো নজরে পড়ে থাকবে স্যারের, আমি যাব সেখানেই। গুটি দুই হরিণের চামড়া আর কিছু টুকিটাকি জিনিস আছে, সেগুলো বেটাদের গছিয়ে যাই হোক কিছু এনে বিলের হাতে গুঁজে না দিতে পারলে ও আমাকে খুন করে ফেলবে যে কোনো সময়। তাই বলো? তাহলে তোমার যাওয়াটা বড়ই জরুরি দেখছি। কিন্তু তোমার হরিণের চামড়া যদি বিক্রি না হয়? জন চট করে এ কথার জবাব দিল না। অসহায় ভঙ্গিতে রোজারিওর মুখের দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। কত টাকা বিলের? তা খুবই সামান্য, কিন্তু ব্যাটা একেবারে চামার। 300 টাকার মতো, একটা বাজিতে হেরে গিয়ে ধার করেছিলাম। তা টাকাটা তুমি পেয়ে গেলে আর তো ছুটির দরকার থাকবে না নিশ্চয়ই? স্যারের কাছ থেকে তো এই সেদিনই টাকা নিয়ে গেলাম, আজকে আবার স্যার। আবার দিতে হচ্ছে এই জন্য যে তুমি বিশ্বস্তভাবে আমার কাজ এগিয়ে নিয়ে চলেছো। তাছাড়া এখানকার গোল্ডেন ভ্যালির খবর তুমিই আমাকে জানিয়েছিলে, সে কথাটা ভুলিনি বলে। কথাটা বলে রোজারিও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো জনের দিকে। জন নীরবে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, কোনো জবাব দিল না, নির্ভীক ভঙ্গিতে। রোজারিও ধীর পদক্ষেপে তাঁবুর ভেতরে ঢুকে কিছুক্ষণ বাদেই আবার বেরিয়ে এলো হাতে পার্স নিয়ে। জন হাত বাড়িয়ে যেন কুণ্ঠিতভাবে টাকাটা নিল, তারপরে ধন্যবাদ জানিয়ে ঘোড়ার পিঠে উঠে চলে গেল। রোজারিও ডায়েরিটা শিয়রের পাশ থেকে টেনে চেয়ারে এসে বসল। তারপর সেদিনের তারিখ খুলে লিখতে লাগলো। জন আজও ভাঁওতা দিয়ে 300 টাকা নিয়ে গেল।
এ পর্যন্ত সব শুদ্ধ ১,২৫৭ টাকা তার বেতনের উপর। গোল্ডেন ভ্যালির মুখ চেয়ে এই টাকাটা আমাকে ক্ষতি স্বীকার করতেই হলো, কিন্তু আর পারা যাচ্ছে না। ওই শয়তানটাকে শোষণের সুযোগ আর দেওয়া যায় না। দিনে দিনে ওর যতই বায়না আর দাবি বৃদ্ধি পাচ্ছে, ততই লক্ষ্য করছি কাজও মন্দা হয়ে আসছে। আগের মতো মাল তাঁবুতে আসছে না। বোঝাপড়া একটা এবারে না করলেই নয়, কিন্তু ম্যাপটা যে এখনো তার হাতের মুঠোয়। গোল্ডেন কেপ তার হদিশ না পাওয়া পর্যন্ত কিছু করা ঠিক হবে না। অথচ এমন সময় তাঁবুর বাইরে ঘোড়ার খুরের শব্দ উঠল। রোজারিও কলম থামিয়ে কান খাড়া করে। শব্দটা তাঁবুর সামনে এসে থেমে যেতেই ডায়েরি বন্ধ করে রোজারিও তাঁবুর বাইরে বেরিয়ে এলো। টম, তার ব্যক্তিগত পরিচারক, ফিরছে ফিল্ড থেকে। সে এতক্ষণ লোকজনের সঙ্গে ছিল কাজের তদারকিতে। টম একাধারে রোজারিওর ডান হাত, আবার তার জনের সহকারী। রোজারিও যেদিন থেকে জনের বদ মতলব বুঝতে পেরেছে, সেদিন থেকে টমকে কৌশলে ভিড়িয়ে দিয়েছে তার সঙ্গে। টম বুদ্ধিমান যুবক, জনের পরিচয়ও অজানা নয় তার, তাই তীক্ষ্ণ নজরে রেখেছে সে জনকে। খবর ভালো তো টম? টম হাসি মুখে বলল, পেটে কিছু না পারা পর্যন্ত ভালো বলি কি করে? ওরা আজকে যা খাওয়ালো তাতে পেট ভরলো না। খিদেটা একটু বেশি যেন মনে হচ্ছে আজ। তারপর একটু থেমে বলল, জনকে দেখলাম। হ্যাঁ, এসেছিল। ৩০০ টাকা নিয়ে গেল। মোটা বিলের ধার শোধ করবে তো। তুমি জানো দেখছি ব্যাপারটা। তাহলে জন আজকাল মিথ্যে কথা টথা বলা ছেড়ে দিয়েছে নাকি? তা যদি পারতো তাহলে আমার অনেক ভোগান্তি কমে যেত স্যার। কিন্তু ছল চাতুরি আর জন, ওটা মুদ্রার এপিঠ ওপিঠ, ছাড়াছাড়ি হবার উপায় নেই। যতদিন জন আছে, যতদিন গোল্ডেন ভ্যালিতে রোজারিওর স্বর্ণরেণুর উদ্ধারের কাজ চলবে আর গোল্ডেন কেভের সন্ধান চলবে, ততদিন জনও থাকবে, তার মিথ্যে কথাও থাকবে। থাকবে হুজুরের পার্শ্বে অফুরান টাকাও। না, থাকবে না। অনেক দিয়েছি। এবারে পার্শ্বের মুখ বন্ধ করতে হবে। কেবের ম্যাপটা হস্তগত হোক, তারপর দেখছি। সূর্যের সীমা ছাড়িয়ে গেছে আমার, সূর্যের সীমা ছাড়িয়ে গেছে। তাঁবুতে এসে টম রুটি মাংস নিয়ে খেতে বসলো। রোজারিও বিছানায় গায়ে এলিয়ে দিয়ে বলল, মোটা বিলের দোহাই দিলেও আমার কিছুই বুঝবার বাকি নেই, কিন্তু এক্ষুনি তাকে চটাতে চাইছি না আমি। তুমি একটু গুছিয়ে নাও, তারপর আজ অবশ্যই সন্ধ্যায় আসবে জন। ওকে আসতে বলেছি। টম এক মনে বসে আহার শেষ করলো। তারপর তাঁবুতে হেলান দিয়ে বসে বলল, বিলের সঙ্গে কদিন থেকে বড় ঘন ঘন নজরে পড়ছে জনকে, নিভৃতে। আড়ি পাতবার জন্য কুলি দুজনকে লাগিয়েছিলাম। সে খবর দিলে আজ রাতে ওরা দুজনে জোড়া পাহাড়ের নিচে বেড়াতে যাবে। রোজারিও উত্তেজিত ভাবে বলে উঠল, ওয়েল ডান টম, জবর খবর এনেছো। ওখানে যাবার আগেই সে আমার এখানে আসবে। আসতে দিন, এখান থেকে তাকে অনুসরণ করা যাবে। আমি আজ বিকালে ফিল্ডে যাচ্ছি না বলে এসেছি। গুড, তাহলে বিশ্রাম করো। রাতটা কাজে লাগাতে হবে। কবে যে এই অভিশপ্ত গ্রহের পেছনে ছোটা শেষ হবে। পরদিন দুপুরে টমি খবর নিয়ে এলো রোজারিও তাঁবুতে। ফিল্ড থেকে ফিরে সবেমাত্র সে বিছানার উপর গা ছেড়ে দিয়ে বসেছে, এমন সময় টম এলো ঘোড়া ছুটিয়ে। কি ব্যাপার টম, তুমি চলে এলে? সাগ্রহে জিজ্ঞাসা করলো রোজারিও। দুঃসংবাদ আছে স্যার, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল কিছুক্ষণ আগে। কি ব্যাপার? পাহাড়ের উপরে কাজ করছিল আজ কুলিরা। পাথরের চাই সরাতে গিয়ে দুজন কুলি আচমকা একেবারে নিচে নদীর মধ্যে পড়ে তলিয়ে গেল। মাই গড! জন ছিল না স্পটে?
হ্যাঁ স্যার, একটু দূরে দাঁড়িয়ে সে কাজের তদারকি করছিল। খুব তোড়জোড় করে লেগে পড়েছে ওরা। আপনার কালকের কথায় দেখছি কাজ হয়েছে। কিন্তু রোজারিও কোনো কথা না বলে নিঃশব্দে গুম হয়ে বসে রইল কিছুক্ষণ। তারপর এক সময় টেনে টেনে বলল, এমন ঘন ঘন দুর্ঘটনা ঘটতে পারে, তুমি আরো সতর্ক হও। আচ্ছা, আমরা নিজেরা যে কজন কুলি সঙ্গে নিয়ে এসেছিলাম তাদের মধ্যে? হ্যাঁ স্যার, তাদের দুজন মাত্র অবশিষ্ট আছে, বাকিরা তো পথেই। আর শেষ দুজনও গেল। এরাই কাল আমাকে জোড়া পাহাড়ের খবরটা দিয়েছিল। হুম, তুমি বড্ড মিস করেছো কাল। ওদের শলা পরামর্শ যদি কিছু জানা সম্ভব হতো, তাহলে হয়তো আজকের এই দুর্ঘটনা রোধ করা সম্ভব হতো। টম কথাটার কোনো জবাব দিল না, নিঃশব্দে দাঁড়িয়ে রইল। দেখি, নকশাটা 2-4 দিনের ভেতরেই আদায় করবার চেষ্টা করতে হবে, নইলে পিস্তলের গুলিতে ওই শয়তান দুটোকে উড়িয়ে দিয়ে নিজেরাই নেমে পড়ব কেভের সন্ধানে। আমার মনে হচ্ছে আশেপাশে কোথাও গুহাটা আছে। সন্ধানটা যেমন করেই হোক বার করতে হবে। ঠিক আছে, তুমি যাও, সাবধানে থেকো। টম ঘোড়া ছুটিয়ে বেরিয়ে গেল ফিল্ডের উদ্দেশ্যে। পাহাড়ি নদীর ধার ঘেঁষেই একটা ছোট্ট টিলার গায়ে কুলিদের তাঁবুগুলো, অর্ধবৃত্তকারে পরপর 3টে। সামনেই ধুনির গনগনে আগুন। সেই আগুনের আভায় ছায়াময় আলো আঁধারিতে যেন তাঁবু 3টে মুখোমুখি দাঁড়িয়ে পরস্পরের মুখ দেখছে। খানিকটা দূরে আরো একটা তাঁবু। এই তাঁবুতেই থাকে জন আর বিল। এই তাঁবুর সামনেই একটা ধুনি। অন্ধকারে কাঠের আগুন জ্বলছে একটা দগদগে ঘায়ের মতো। গভীর ঘুমে আচ্ছন্ন কুলিদের তাঁবু। কোথাও নেই কোনো সাড়া শব্দ, না বাইরে না ভেতরে। কিন্তু এ পাশের তাঁবুটাতে যেন সেই নিশুতি রাতেও অন্ধকারে চলে ফিরছিল কেউ, নিঃশব্দে। ধুনির রক্তবর্ণ আভায় চমকে উঠছিল এই নিঃশব্দ চলাচল। তাঁবুতে জেগেছিল জন আর বিল দুজনেই। চাপা নিচু স্বরে জন বিলকে কিছু বোঝাচ্ছিল। একটা নিশাচর পেঁচা এমন সময় তীক্ষ্ণ চিৎকারে রাতের নীরবতা বিদীর্ণ করে উড়ে গেল তাঁবুটার ওপর দিয়ে। পথ পথ শব্দ হলো তার ডানায়, হাঁপানি রুগীর দম টানা শব্দের মতো। একটু পরেই দেখা গেল অন্ধকারের জবানিকায় গা মিলিয়ে কালো ঘোড়া দুটি 2 সাঁড়াতকে পিঠে নিয়ে পাহাড়ি সর্পিল পথটায় নেমে এলো। চলতে চলতে সাপের হিস হিস শব্দের মতো গলায় জন বলল, রাতারাতি ফিরে আসতে হবে, কুলিরাও যাতে গুণাক্ষরে টের না পায়। আমার সন্দেহ হচ্ছে ওদের মধ্যে রোজারিও চর আছে। তোর যত সব উদ্ভট কথাবার্তা, দিনকে দিন তুই অমন সন্দেহ প্রবণ হয়ে পড়ছিস কেন বলতো? কোনদিন না তুই বলিস আমিও রোজারিওর চোর। অন্ধকারে যদি বিলের পক্ষে দেখা সম্ভব হতো, তাহলে সে দেখতে পেত জনের চোখে মুখে কেমন ক্রূর হাসির প্রলেপ ছড়িয়ে পড়েছে তার কথার সঙ্গে সঙ্গেই। আর সেই হাসির অর্থ বুঝবার চেষ্টা করলে সে সহজেই বুঝতে পারত নিজের অজান্তে চরম সত্য কথাটাই সে বলে ফেলেছে। প্রতি মুহূর্তে ঠকবার ভয়ই থাকে বেশি, যে প্রতিনিয়তই কাউকে না কাউকে ঠকিয়ে চলেছে। জনের মনে সেই ভয় আর সন্দেহ বদ্ধমূল। তার মনের ছবিটাই যে এই মুহূর্তে বিলের অসতর্ক উক্তিতে মুখের পর্দার অন্ধকারে পলকের জন্য ছায়া ফেলে গিয়েছে। বিলের তা জানবার কথা নয়। সকল দুষ্কর্মের একান্ত সঙ্গী হওয়া সত্ত্বেও জনের মনে বিল সম্পর্কে ছিল প্রচ্ছন্ন অবিশ্বাস। কিন্তু বিলকে সে তা বুঝতে দিতে রাজি নয়। তাই আর কথা বাড়ালো না জন।
হঠাৎ বেগে ঘোড়া ছুটিয়ে দিল। পেছনে পেছনে ছুটে চলল বীর। কিছুক্ষণের মধ্যেই জোড়া পাহাড়ের চত্বরে এসে ঘোড়া থামিয়ে নেমে পড়ল ওরা। সেই অন্ধকারের মধ্যে হায়নার লুব্ধ চোখের মতো জ্বলছিল জনের চোখ। বোট তুলের মতো ঘুরে ঘুরে অন্ধকারের ভেতরে যেন কিছু খুঁজে ফিরছিল তার চোখ, অথবা হয়তো মনের ভেতরেই কিছু সন্ধান করছিল। পাইপে তামাক পুড়তে পুড়তে প্রথম কথা বলল বীর। আজ রাতে সরাসরি দুটোকে শেষ করে দিলেই তো ল্যাটা চুকে যায়। তারপর সোনাগুলো বস্তাবন্দি করে তুলে আনতে আরে এমন কি অসুবিধে? যদিও নিঃশব্দে পাইপে তামাক পুড়ে নিয়েছিল এরই মধ্যে জন। দেশলাই জ্বালিয়ে তামাকে অগ্নিসংযোগ করে বলল, এই সোজা হিসাবটা বুঝবার মতো বুদ্ধি আমারও ঘটে আছে। আমি তো বোকা নই। যদি করতাম তাহলে এই যে 7-7টা কুলি 1 মাস ধরে এত সোনা তুলে দিয়ে গেল, তা কি পাওয়া যেত? না পাওয়া যেত অতগুলো টাকাই। এইসব ভবঘুরে জাতের মানুষদের সঙ্গে ভেবে চিনতে কাজ কারবার করতে হয়। মন এদের যেমন সরল তেমনি ভয়ঙ্কর একগুঁয়ে। একবার চটে গেলে ফেরানো মুশকিল। এদের ভেতরে ঢোকবার প্রধান কৌশল হলো বিশ্বাস অর্জন করা, বুঝেছ? রোজারিও আমার উপরে বিশ্বাস হারাতে পারছে না বলেই না দফায় দফায় কাঁড়ি কাঁড়ি টাকা জগ দিয়ে নেওয়া সত্ত্বেও কিছু বলতে পারছে না। সাহস নেই বলবার। তার মনে যে অবিশ্বাস মাঝে মাঝে চাড়া দিয়ে ওঠে, সে আমিও ঠিক বুঝতে পারি। তাই দাওয়াই দিয়ে রেখেছি সেইভাবে। তবে হালে যেন বিরক্ত হয়ে উঠেছে আমার উপরে। তাই তো চট করে নকশার কথাটা বলে দিলাম। এখন সর্দারের সঙ্গে আলাপ করিয়ে দিয়ে কেবের ব্যাপারে যখন তাকে পুরোপুরি সন্দেহ মুক্ত করতে পারবো, তখন অতি সহজেই তার হাতের অবশিষ্ট টাকা হাতাবার মৌকা এসে যাবে। তাছাড়া সর্দারকেও তো সন্তুষ্ট রাখতে হবে। ওই জন্যই তো আগে থেকে উটকো কুলিগুলোকে সাফ করে ফেললাম। বলতে বলতে হঠাৎ মাঝপথে কথা বন্ধ করে থেমে পড়ল জন। ঘন ঘন ধোঁয়া ছাড়ল কয়েকবার। তারপর সহসা গলার স্বর দৃঢ় করে বলল, এবারে কাজের কথা বলি, শোন। তবে তুই যদি আমার কথার উল্টো অর্থ বুঝিস, আমার কিছু করার নেই। আমি যা বুঝি তাই বলছি। কাজও আমাদের সেভাবে করতে হবে, নইলে আমাদের এই 10 বছরের ব্যবসা লাটে উঠবে খুব অল্প দিনের মধ্যেই, জানিস? থামলে কেন? বল বল। অধীর ভাবে বলে উঠল বিল। আমাদের কুলির দলটাকে আর রাখা চলবে না। আমি প্রমাণ পেয়েছি 2-1 জন গোল্ডেন কেপ সম্বন্ধে বেশ কৌতূহলী হয়ে উঠেছে। এই কৌতূহল শুভ নয়। এতে আছে তাদের ভবিষ্যৎ বিদ্রোহের সূচনা। তাই অঙ্কুরে একে না ছেঁটে ফেলতে পারলে নিজেদের ফাঁদেই বাঁধা পড়ব শেষে। কথাটা শুনে বীর অজ্ঞাতেই চমকে উঠল। মনে মনে ভাবলো, সর্বনাশ! জনের কাছে সব ফাঁস হয়ে গেছে নাকি? চোয়ালে চোয়ালে পিষ্ট হলো বীরের। অলক্ষিতে একবার হাত দিয়ে কোমরের অস্ত্রটার অস্তিত্ব অনুভব করলো। না, যথাস্থানে আছে ওটা। ধৈর্য ধরে দেখাই যাক না, ও আর কত দূর এগোয়। ভাবলো সে। মুখে বলল, তাই নাকি? আশ্চর্য! এই ক্ষুদ্র ব্যাপারটা আমার চোখে এড়িয়ে গেল কি করে? না, আমাদের পথে কাঁটা থাকতে দেওয়া চলবে না।
বল তাহলে কি করতে হবে? ধীরে গম্ভীর স্বরে জন বলল, আজ ফিরে গিয়ে তাদের ব্যবস্থা করতে হবে। আমি চাই রোজারিও আর টমের গুহা প্রবেশের আগেই আমাদের দলের সন্ধান যারা জানে তাদের এই পৃথিবী থেকে সরে যেতে হবে। কারুর পালাবার আগেই কাজটা সারতে হবে। চোখে সাপের দৃষ্টি নিয়ে সে অন্ধকারে ঘাড় ফিরিয়ে তাকালো জনের মুখের দিকে, কিন্তু জনের মুখ সে দেখতে পেল না। ফিসফিস করে বলল, কিন্তু তা কি করে সম্ভব? সম্ভব। আমার কথা মতো কাজ করে গেলে কুড়িদের তাঁবুতে আগুন ধরিয়ে দিয়ে আজ রাতেই পুড়িয়ে মারতে হবে সব কটাকে। কেউ পালাবার চেষ্টা করলেই গুলি করে মেরে আগুনে ছুঁড়ে ফেলে দিতে হবে। তারপর সর্দারকে খবর পাঠিয়ে একদিন বাদে এই শয়তান দুটোকে নিয়ে তুলে দিতে হবে তার হাতে। জানিস তো, আমাদের বকরা দিতে সর্দার কখনো বিলম্ব করে না। শিকার হাতে পৌঁছাবার সঙ্গে সঙ্গেই একেবারে কিছুক্ষণ আবার দুজনেই নীরবে বসে থেকে কেবল পাইপ টেনে গেল। তারপর একসময় বিল বলল, তাহলে তো আর বিলম্ব করা ঠিক হবে না। চল তাঁবুতে ফেরা যাক। মুখে কথাটা বিল বলল বটে, কিন্তু মনে মনে সে তার সিদ্ধান্ত স্থির করে নিয়েছে ততক্ষণে। তার দৃঢ় ধারণা হলো, যে কোনো ভাবেই হোক জনের চোখে তার বিছানো জাল ধরা পড়ে গেছে। তাই সে তার প্রধান সহায় কুলিদের আগে সরাতে চাইছে। পরক্ষণেই আবার বিলের এ কথাটাও মনে হলো, জন কি তাহলে এখনো তাকে সন্দেহ করবার মতো কিছু পায়নি? কেবল কুলিদের কথা বলছে কেন তাহলে? যাই কিছু হোক, বিল সিদ্ধান্ত স্থির করে ফেলেছে। মনে মনে প্রস্তুত হতে শুরু করলো। ওরা উঠে গিয়ে আবার ঘোড়ার পিঠে চেপে বসলো, পাশাপাশি দুজনেই। বিল সঙ্গোপনে রিভলভারটা তুলে নিল কোমর থেকে। অন্ধকারে জন কিছুই টের পেল না। তার ঘোড়া ছুটোবার সঙ্গে সঙ্গেই ট্রিগার টিপবার প্রস্তুত নিয়ে অপেক্ষা করে রইল বিল। পাশাপাশি খানিক ধীরে সুস্থে ঘোড়া হাঁটিয়ে নিয়ে চলল দুজনে। সামনেই একটা বাঁক, পথটাও এখানে সরু। এপাশে খাড়া পাহাড় আর এক পাশে পাতাল স্পর্শী খাদ। বাঁকের মুখে এসেই জন ঘোড়ার পাছায় দড়ির চাবুক বসাবার জন্য হাত তুলল, কিন্তু তার সে হাত আর পিছনে নেমে এলো না। সে অন্ধকারে সরু দড়ির ফাঁসটা এতক্ষণে হাতে প্রস্তুত করে রেখেছিল। শূন্যে হাতে তুলে মুহূর্তে বিলের গলায় পড়িয়ে এক হ্যাঁচকা টান মারল। সঙ্গে সঙ্গে বিল ঘোড়ার ওপর থেকে ছিটকে একটা আলুর বস্তার মতো খাদের ভিতরে পড়ে গেল। শব্দটুকু পর্যন্ত করবার সুযোগ পেল না। জনের মুখ দিয়ে কেবল বেরিয়ে হলো একটা অস্ফুট শব্দ, শয়তান। সওয়ারি পিঠ থেকে পড়ে যেতেই ঘোড়াটা চঞ্চল হয়ে উঠল, কিন্তু তার পালাবার আগেই দক্ষ ঘোড়া সাওয়ার জন বাঁ হাতে তার লাগাম টেনে ধরল। শত্রুর শেষ রাখতে নেই, এ শিক্ষা জনের অনেক কালের। তাই তার কৃতকর্মের সামান্যতম প্রমাণও সে রাখবার পক্ষপাতী নয়। লাগাম টেনে জন ঘোড়াটাকে দাঁড় করালো। তারপর দক্ষ হাতে দুটো দড়ির ফাঁস সেটা দুপায়ে পরিয়ে দিয়ে আচমকা এক ধাক্কায় তাকে সরাসরি তার সাওয়ারির কাছে পাঠিয়ে দিল। একটা আর্ত হেসার বাতাসে খুনিত হয়ে তলিয়ে গেল। অন্ধকারে বিচিত্র রহস্যময় হাসিতে জনের মুখমণ্ডল উদ্ভাসিত হয়ে উঠল, কিন্তু জনের চোখেও ছিল সাপের মতো হিংস্রতা। সেই হিংস্র
ক্রূর দৃষ্টি তাকে আবার অন্ধকারের পথ দেখিয়ে নিয়ে চলল তাঁবুর দিকে। মাথার উপরে বিশাল চাঁদোয়ায় তখন একটা দুটো করে তারার আলো সবে নিভতে শুরু করেছে। শেষ আবার মুখে রাত। ঝিঁঝির একটানা ডাক ছাড়া আর কোনো শব্দ ছিল না রোজারিও তাঁবুর চারপাশে। সহসা প্রচন্ড কোলাহলের শব্দে চমকে উঠল রোজারিও। ছুটে বাইরে এসে দেখতে গেল আকাশের পশ্চিমে জঙ্গলের মাথায় স্বর্ণবর্ণ আভা ছড়িয়ে লেলিয়ান অগ্নিশিখা লাফিয়ে লাফিয়ে উঠছে। আর্ত কোলাহলে ভারী হয়ে উঠেছে বনের বাতাস। কিছুক্ষণ তাকিয়ে থেকেই রোজারিও বুঝতে পারল আগুনটা দেখা যাচ্ছে কুলি লাইনের দিকে। মনে মনে শঙ্কিত হয়ে উঠল রোজারিও। ভেসে এলো গুলির শব্দ। আর্তচিৎকার আর গুলির শব্দ মিলে রোজারিওকে যেন বজ্রাহতের মতো দাঁড় করিয়ে রাখলো তাঁবুর সামনে। ব্যাপারটা ঠিক তখনও তার বোধগম্য হচ্ছিল না। স্বপ্নের ঘোর বলেই মনে হচ্ছিল তার। হঠাৎ ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলার শব্দে চমকে উঠল রোজারিও। ঘাড় ফিরিয়ে দেখলো কখন টম এসে দাঁড়িয়েছে তার পিছনে নিঃশব্দে। বলল, কি ব্যাপার? কিছু বুঝতে পারছো টম? মানুষের কোলাহল ততক্ষণে স্তব্ধ হয়ে গেছে। আগুনের আবাহ স্তিমিত হয়েছে প্রায়। আভাময় ধোঁয়ার আভা তখনও আকাশের কোণে কোণে আছে। টম সেদিকে তাকিয়ে থাকতে থাকতে বলল, মনে হচ্ছে দুর্ঘটনাই ঘটেছে। আমাদের একবার যাওয়া দরকার। রোজারিও চিন্তিত ভাবে টমের দিকে তাকালো। তারপরে তাঁবুর ভেতরে ঢুকে বেল্ট কোমরে জড়িয়ে রিভলভারটা খুলে একবার চেম্বার পরীক্ষা করে নিল। গুলি ভরাই আছে। কিন্তু রোজারিওদের আর যেতে হলো না। মুহূর্ত কয়েকের মধ্যেই ঘোড়ার খুরের শব্দ ওদের তাঁবুর সামনে এসে থেমে গেল। জন এসে দাঁড়িয়েছে তাঁবুর সামনে। সাগ্রহে ছুটে এলো রোজারিও। ছুটে এলো টম। কি কি ব্যাপার জন? এত রাতে তোমাদের ওদিকে এমন কোলাহল শুনছি কেন? সে কথাই বলতে এলাম স্যার, সে কথাই বলতে এলাম। ধুনির রক্তিম আভা মুখে পড়ে তাকে আরো বেশি ক্লান্ত মনে হচ্ছে। হাঁপাতে লাগলো জন। এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে বলতে লাগলো, বিল আমাদের সর্বনাশ করে দিয়ে গেল স্যার। বলো, থামলে কেন? কি করেছে সে? কুলিদের সঙ্গে কি নিয়ে রাতে ওর বচসা হয়েছিল স্যার। আমিও টের পাইনি ব্যাপারটা, তবে মাঝে মধ্যে দু একবার গজরাতে শুনেছি। শেষ রাতে কখন চুপি চুপি উঠে গিয়ে কুলিদের তাঁবুতে আগুন ধরিয়ে দিয়েছে। তারপর যারাই ঘুম ভেঙে বাইরে আসতে গেছে তাদেরকেই গুলি করে মেরেছে স্যার। গুলির শব্দে আমার ঘুম ভেঙে যায়। উঠে ব্যাপারটা বুঝে উঠতেই ও পালিয়েছে কোথাও। অনেক খোঁজাখুঁজি করেও তার দেখা পাওয়া গেল না। সর্বনাশ! এমন কাণ্ড করলো কেন সে? ও বরাবরই একটু পাগলাটে ধরনের স্যার। খেপে গেলে কাণ্ড জ্ঞান হারিয়ে ফেলে। কিন্তু কিন্তু এখন উপায়? উপায় আর চিন্তা করে লাভ নেই স্যার। আমাদের আর ও নিয়ে চিন্তা করলে চলবে না। আমি সর্দারের সন্ধান নিয়ে এসেছি। ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই আমাদের রওনা হতে হবে। কথাটার সঙ্গে সঙ্গে রোজারিও সকল উদ্বেগ, সকল উৎকণ্ঠা নিমিষে উবে গেল। মুহূর্তে অন্য মানুষ হয়ে গেল রোজারিও। উদ্ভাসিত হয়ে উঠল তার মুখ। তাই নাকি? তাহলে ম্যাপটা খুঁজে পাওয়া যাবে বলছো? তার কাছেই তো আছে বলছিলে না? টম রোজারিওর এই পরিবর্তন লক্ষ্য করল। সে নিঃশব্দে সরে গিয়ে তাঁবুতে এসে ঢুকলো, কিন্তু উৎকীর্ণ হয়ে শুনে যেতে লাগলো বাইরের কথাবার্তা। ওপাশে জন তখন বলছে, আপনাকে কথা দিয়েছি স্যার,
তা খেলাপ করে নিমখারামি করব, সে ছেলেই আমি নই। আপনাকে কেবে পৌঁছে দিয়ে তবে আমার কাজ শেষ, স্যার। তোমাকে অনেক ধন্যবাদ। তাহলে চলো একটু বিশ্রাম করে নিয়ে ভোরের হাওয়ায় রওনা হওয়া যাবে। রোজারিওর পেছনে পেছনে জন তাঁবুতে এসে ঢুকলো। ভোরের সূর্য ওঠার অনেক আগেই ওরা যাত্রা শুরু করলো। জন তাদের পথ দেখিয়ে নিয়ে চলেছে। এই কয়দিন যা স্বর্ণ সংগ্রহ হয়েছিল, রোজারিও বস্তাবন্দি করে সেগুলো ঘোড়ার পিঠে চাপিয়ে নিয়েছে। কিন্তু এই সামান্য সোনা তো তার আশ মিটবে না। তাই চলল স্বর্ণ গুহার সন্ধানে। চলতে চলতে কিছুক্ষণের মধ্যেই তারা একটা পাহাড়ি ঝর্ণার ধারে এসে পৌঁছলো। প্রাতরাশ এখানেই সেরে নিল সবাই। তারপর আবার শুরু হলো চলা। জঙ্গল ক্রমশ ঘন হয়ে আসতে লাগলো, যেন পথের ওপর দূরের গাছপালা ক্রমেই এগিয়ে এসে ঘন হয়ে দাঁড়াতে লাগলো। টম চলতে চলতে মাঝে মাঝেই পিছিয়ে পড়ছিল ইচ্ছে করেই। কখনো কখনো ঘোড়া ছুটিয়ে অনেকটা এগিয়ে চলে যাচ্ছিল। জন যে তার সন্দেহের দৃষ্টি পুঙ্খানুপুঙ্খু নজর রাখছে তার গতিবিধি পর্যন্ত, এটা সে কিছুতেই কাউকে বুঝতে দিতে চাইছিল না। তাই তার চোখ ছিল গাছপালা আর বিচিত্র পাখি দর্শনের মুগ্ধ দৃষ্টি, মুখে বিস্ময়ের ছাপ। মাঝে মাঝে বিস্ময় সূচক শব্দও সে করল। একবার এমনি পিছিয়ে পড়েছিল চলতে চলতে টম। অগ্রবর্তী রোজারিও আর জন বেশ কিছু পথ এগিয়ে চলে গেছে তাকে ছেড়ে। টম পেছন থেকে পাখি দেখার ফাঁকে ফাঁকে তীক্ষ্ণ সতর্ক দৃষ্টিতে লক্ষ্য করছিল জনকে আর তাদের আশেপাশে। সহসা তার সন্দিগ্ধ চোখ আবিষ্কার করল ওরা যে পথে চলেছে সে পথে একটা গাছের কাণ্ড বেয়ে তত্তর করে নিচে নেমে আসছে একটা লোক। লোকটার পিঠে তীর ধনুক, মাথায় পালকের বেড়, দেহ নগ্ন। সঙ্গে সঙ্গে থমকে দাঁড়িয়ে গেল টম। ব্যাপারটা সে দূরে দাঁড়িয়েই দেখতে চায়। দেখা গেল জন রোজারিওকে সঙ্গে করে সেই গাছের নিচে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণের মধ্যেই সেই লোকটা গাছ থেকে নেমে এসে ওদের মধ্যে দাঁড়ালো। জন সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে তার সঙ্গে করমর্দন করলো। দূরের গাছপাড়ার আড়াল থেকে টম বুঝতে পারল জন রোজারিওকে লোকটার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। রোজারিও লোকটার সঙ্গে করমর্দন করলো। এবার টম তার ঘোড়া দ্রুত ছুটিয়ে সঙ্গীদের সঙ্গে গিয়ে মিশল। সঙ্গে সঙ্গে জন তাকে পরিচয় করিয়ে দিল সেই জঙ্গলি লোকটার সঙ্গে। টম, এই সেই বিতং সর্দার যার সন্ধানে আমরা। আর বলতে হলো না, টম সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে দিল। জঙ্গলিদের পাড়ার পাশ দিয়ে বিতং সর্দার সবাইকে এনে তুলল একটা পাতার ঘরে। দ্বীপ্রাহরিক আহারটা এখানেই সমাধান হলো সকলের। বিকেলের দিকে বিতং সর্দার এসে বসলো ওদের সঙ্গে। তারপর বললে, আজ রাতটা তোমরা বিশ্রাম করো, কাল সকালে তোমাদের সঙ্গে কথা বলবো। তোমরা আজ বড় ক্লান্ত আছো। রোজারিও যেন ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠেছিল। হঠাৎ জিজ্ঞাসা করে বলল, সর্দার, তোমার কাছে নকশাটা আছে তো গুহায় যাবার পথ? সর্দারের ভাবলেশহীন মুখে ভাবনার কোনো ছায়া পড়ল না বটে। কথাটা শুনে কিন্তু তার চোখ দুটো মুহূর্তের জন্য জ্বলে উঠল। সর্দার কোনো কথা না বলে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে গেল। গহন অরণ্যে জঙ্গলিদের গ্রাম। সমস্ত গ্রামটায় যেন অরণ্যের ছায়া নেমে এসেছে। গহন অন্ধকার ঢেকে ফেলেছে চারিদিক থেকে গ্রামটাকে। এরই মধ্যে দেখা গেল বিতং সর্দারকে। চুপি চুপি এগিয়ে এসে দাঁড়ালো একটা পাথরের আড়ালে। তার হাতে বর্শা, চোখে হায়নার দৃষ্টি, পায়ে চিতাবাঘের সতর্কতা।
কান হরিণের কানের মতো সজাগ। সে যেখানে এসে দাঁড়ালো সেখানে কিছুক্ষণের মধ্যেই আর একটা ছায়া মূর্তি এসে দাঁড়ালো। সে জন। দুজনে মিলে ওরা পাথরটার আড়ালে গিয়ে বসলো। তারপর জনকেই প্রথম কথা বলতে শোনা গেল। সর্দার, অনেকদিন পর এলাম বটে, তবে এবারে ভালো শিকার নিয়ে এলাম। তোমার স্বর্ণ গুহার দেবতা এবারে নিশ্চয়ই খুব খুশি হবে। রোজারিও বেশ কিছু স্বর্ণ নিয়ে এসেছে সঙ্গে করে। স্বর্ণ সমেতই তাকে তোমরা উৎসর্গ করো দেবতার কাছে। তবে আমার একটা অনুরোধ সর্দার। বলো, বলো, থামলে কেন? তোমার বকশিস কথা বলতে চাও তো? না সর্দার, না। এর আগে তোমাকে কখনো কি বকশিসের কথা বলতে হয়েছে? কোনোবারেই অখুশি হতে হয়নি আমাকে, তা নিয়ে আমি ভাবি না। তোমাদের দেবতার পূজার উৎসর্গ আমি সংগ্রহ করেই দিই। তোমরা যে আমাকে অসন্তুষ্ট করতে পারো না তা আমি জানি, কিন্তু আমি বলছিলাম অন্য কথা। বলো। সর্দার, রোজারিও লোকটা সত্যিকারের স্বর্ণ পাগল লোক। সোনার আকাঙ্ক্ষায় লোকটার মনের মধ্যে আগুনের মতো দাউ দাউ করে জ্বলছে। তার সন্ধান আমি পেয়েছি। লোকটা স্বর্ণের নাম শুনলে পাগল হয়ে ওঠে। অনেক টাকা। আমি এবারেও তার কাছ থেকে আদায় করেছি। আমার ইচ্ছা, রোজারিওকে তুমি স্বর্ণ গুহার দেবতার মুখে উৎসর্গ করবার আগে একবার দেবতার ভান্ডারটা দেখিও। লোকটার জীবনের একটা মস্ত আকাঙ্ক্ষা মিটবে। বলে জন থামলো। সর্দারকে তার কথা জবাব দিতে শোনা গেল না। মনে হলো সে কিছু ভাবছে। জন আবার বলল, রোজারিও লোকটার অনেক টাকা, তবু সে কেন যে এমন স্বর্ণ পাগল বুঝি না। স্বর্ণ পাগল কি তারা এমনি হয়? দেবতাই তাদের পাগল করে আনে। শুনেছি স্বর্ণ গুহার দেবতা তার পূজার উৎসর্গ নিজেই আমাদের কাছে এনে উপস্থিত করে। তুমি আমি সকলেই নিমিত্ত মাত্র। আমাদের দিয়ে তিনি কাজ করিয়ে নিচ্ছেন। যাই হোক, এবার দেবতা জোড়া উৎসর্গ হাজির করেছেন। পুজো জাঁকজমকের সঙ্গেই হবে। কিন্তু জন, তুমি তো জানো আমাদের পূজার সময় বাইরের লোক গ্রামে থাকতে পারে না। হ্যাঁ সর্দার, সে আমি জানি। তাই শিকার পৌঁছে দিয়ে কোনোবারেই বিলম্ব করি না। আমার পাওনা গন্ডা পেয়ে গেলেই আমি চলে যাব। তবে আমার অনুরোধ মনে থাকবে তো তোমার সর্দার? এবারেও সর্দার এ কথার কোনো জবাব দিল না। নিঃশব্দে একটা থলে সে অন্ধকারের মধ্যে জনের হাতে ধরিয়ে দিল। হীরের থলে। জন অন্ধকারেই হাত বাড়িয়ে তার বকশিস গ্রহণ করল। সর্দারের নিঃশব্দ নির্দেশ। সে তৃতীয়বার আর তার অনুরোধ মুখে উচ্চারণ করল না। থলেটা হাতে নিয়েই সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। জুন, একটা কথা তোমায় বলে দিচ্ছি। বলতে বলতে উঠে দাঁড়ালো সর্দার। আমাদের পুরোহিতের মুখে কাল আমি তোমার সম্পর্কে সবই শুনলাম। সে পত্র দর্পণে তোমার কার্যকলাপ সকলকে দেখিয়েছে আমায়। তুমি ও কারণে অনেকগুলো নির্দোষ মানুষের প্রাণ নষ্ট করেছো। অথচ তোমায় বলা ছিল কেবল স্বর্ণের সন্ধানে যারা পথের নির্দেশ চাইবে তাদেরকেই তুমি পথ দেখিয়ে নিয়ে আসবে। সর্দারের কণ্ঠস্বরে কি ছিল কে জানে। জনের পাঁজর পর্যন্ত কেঁপে উঠল তার কথায়। সে সঙ্গে সঙ্গে কবুল করল। বিল আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবার তালে ছিল সর্দার। তাকে খতম না করে উপায় ছিল না। কিন্তু কুলিরা পত্র দর্পণে দেখলাম
নিদারুণ ভাবে তুমি নির্দোষ কুলিদের পুড়িয়ে মেরেছো। যারা পালাতে গেছে তাদেরকে তুমি গুলি করে মেরে আগুনে নিক্ষেপ করেছো, কিন্তু তারা তো কোনো দোষ করেনি। তাছাড়া রোজারিওর কুলিদেরও তুমি মেরেছো বলে পুরুত বলেছে আমাকে। আমরা কিছু বলবো না এ নিয়ে। তোমার পাপে শাস্তি দেবতা তোমাকে দেবেন। তুমি এবারে এসো। জন অন্ধকারে মিলিয়ে গেল। সর্দার মুহূর্ত কয়েক সেখানে নীরবে দাঁড়িয়ে থেকে তারপর নিঃশব্দে এগিয়ে গেল জনের চলে যাওয়া পথ ধরে। পরদিন সকালে জনকে কোথাও দেখতে না পেয়ে চঞ্চল হয়ে উঠল রোজারিও। তার চঞ্চলতা লক্ষ্য করে সর্দার বলল, বিদেশি, মিছেই ঘাবড়াচ্ছ। জনকে আমি আগেই পাঠিয়ে দিয়েছি গুহার পোত্রা দেখে আসবে বলে, তবে তার ফিরে আসবার আগেই আমরা রওনা হব। তোমরা ভেবো না, যত খুশি স্বর্ণ তোমার সঙ্গে নিয়ে যেতে পারবে। অত স্বর্ণ তোমরা কোনোদিনও চোখে দেখতে পাওনি। নিশ্চিন্তে আমার সঙ্গে চলো। তোমাদের ঘোড়া এই লটবহর সবই। স্বর্ণের কথা শুনে রোজারিও কথার মাঝখানেই বলে উঠল, তুমি স্বর্ণ গুহার কথা বলছো সর্দার? হ্যাঁ, তোমরা যার সন্ধানে এসেছো তার কথাটাই বলছি আমি। স্বর্ণ গুহা, যে গুহার দেওয়ালে তৈরি সোনার পাত দিয়ে মেঝে মোড়া স্বর্ণ, গুহার প্রতিটি থাম স্বর্ণে নির্মিত। সর্দারের কথা শুনতে শুনতে রোজারিও যে চোখ চকচক করে উঠেছিল, সর্দারের তার দৃষ্টি এড়ায়নি। সর্দার বলে চলল, সেই গুহায় প্রবেশ করলে পৃথিবী মনে হয় স্বর্ণময়। স্বর্ণের আভা যেখানে দেবতাদের চলাচলের পথ আলো বিতরণ করে, সেই আলোতে দেবতারা নেমে আসেন স্বর্ণ গুহায়। তাদের আশীর্বাদের দিন বেড়ে ওঠে স্বর্ণের সংগ্রহ। রোজারিও বিস্ময়ে চোখ প্রসারিত করে জিজ্ঞাসা করে, বেড়ে ওঠে মানে? বিদেশি, দেবতাদের আশীর্বাদে এমন সব ঘটনা ঘটে যা তোমরা বাইরের জগতের মানুষেরা চোখে না দেখে বিশ্বাস করতে পারবে না। কিরকম সর্দার, খুলে বলো, কত বলবো? দেবতাদের শরীরের জ্যোতি যে সকল ধাতু দ্রব্যে পড়ে সবই সোনায় পরিণত হয়। সে কি? হ্যাঁ, হ্যাঁ, অবিশ্বাসী হলেও কথাটা অবিশ্বাস করো না। দেবতাদের শরীরের জ্যোতিতে পাথরও স্বর্ণ হয়ে যায় যদি গুহায় সে সময় কেউ উপস্থিত থাকে। না, মানুষের উপস্থিতিতে দেবতা আসে না। কখন আসে? সে কথা বলতে পারে আমাদের পুরোহিত, কিন্তু এসব কথা এখান থাক। তোমাদের তোমাদের পুরোহিত কোথায় থাকে? আছে, তার নিজের কাজে। তার সঙ্গে দেখা করা যায় না? কেন যাবে না? দরকার হলে তিনি নিজেই তোমাকে ডেকে কথা বলবেন। কিন্তু দরকার না হলে বিনা দরকারে কে কার সঙ্গে কথা বলে? আমি যদি তার সঙ্গে দেখা করতে চাই, দেখা পাবো না। সেটা তার ইচ্ছা। তোমার ইচ্ছার কথা তাকে জানানো হবে। তিনি প্রয়োজন বোধ করলে কথা বলবেন। কিন্তু আমার যে তার সঙ্গে কথা বলবার ইচ্ছে ইচ্ছে একবার। ইচ্ছে হলে নিশ্চয়ই তিনি তা পূরণ করবেন। অস্থির হয়েও না, কিছুক্ষণ পরেই তার দেখা পাবে। এখানে এখানে আসবে, আসবেন। এখন স্বর্ণ দেবতার পুজোর আয়োজন নিয়ে আছেন।
পূজা শেষ না হওয়া পর্যন্ত দেখা হবে না। সর্দার কথা শেষ করবার আগে নিকটেই কোথাও অকস্মাৎ প্রচন্ড শব্দে দামামা বেজে ওঠে, তার কণ্ঠ ঢেকে দিল। সকলে সচকিত হয়ে বাইরের দিকে তাকালো। দেখা গেল দলে দলে নারী, শিশু, বৃদ্ধ সামনের একটা ফাঁকা ময়দান মতো জায়গায় জড়ো হচ্ছে। সকলের পেছনে পেছনে চলেছে একদল সশস্ত্র লোক। বিচিত্র তাদের বেশভূষা, বিচিত্র অঙ্গভঙ্গি সহকারে তারা নৃত্য করছে। তাদের পেছনে দামামা কাঁধে বাদক দল। সর্দার সেদিকে তাকিয়ে থাকতে থাকতে বলল, বিদেশি, চলো এই বেলা বেরিয়ে পড়ি, আর আমাদের স্বর্ণ দেবতার পুজোর আগে তোমাদের গুহায় নিয়ে যাই। বাইরে আকাশ বাতাস প্রকম্পিত দামামা আর মানুষের মিলিত কণ্ঠধ্বনি। তারই মধ্যে দিয়ে রোজারিও আর টম ঘর থেকে বেরিয়ে এলো সর্দারের পিছু পিছু। চলতে চলতে রোজারিও একবার জিজ্ঞাসা করলো, জনের দেখা কোথায় পাবো আমরা? কোনো জবাব না দিয়ে সর্দার রোজারিওর দিকে একবার ফিরে তাকালো মাত্র, তারপর বর্ষা ধরা হাতটা সামনে বাড়িয়ে ধরলো, যার অর্থ হলো, কথা বলো না, এগিয়ে চলো। চলতে চলতে একটা জলার ধারে এসে পৌঁছালো ওরা। একদল হিপোর কুৎসিত মুখ জলের উপর দাপাদাপি করে ঘুরে ফিরছিল। সেদিকে ভ্রুক্ষেপ মাত্র না করে সর্দার ডাঙার উপর থেকে টেনে একটা ডোঙা জলে নামিয়ে নিল। তারপর ওদের নিয়ে তাতে চেপে বসলো। জনের আকস্মিক অন্তর্ধান, সর্দারের স্বর্ণ গুহামুখে যাত্রা ইত্যাদি ঘটনাগুলো যখন থেকে ঘটতে শুরু করেছে, টম একটি কথাও বলেনি। নীরবে কেবল ঘটনার গতি লক্ষ্য করে চলেছে। এই বিচিত্র ঘটনা প্রবাহে তার মনে বিপদের আভাস চিহ্নিত হয়ে গেছে। তাই মনে মনে সে নিজেকে পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত করে নিচ্ছিল। রোজারিও স্বর্ণগুহার স্বপ্নে বিভোর হয়েছিল, তাই তার চোখে পড়ছিল না হঠাৎ গম্ভীর হয়ে যাওয়া টমের মুখ। নজরে পড়লে সে বুঝতে পারত টমের ভেতরে কি ভয়ানক আলোড়ন চলছে। ডোঙা ওপারে ভিড়তেই আবার তাদের পথ চলা শুরু হলো। চলতে চলতে হঠাৎ একবার টম পিছন ফিরে তাকালো। সঙ্গে সঙ্গে তার চোখ আটকে গেল জলার অপর পারে। একদল সশস্ত্র জঙ্গলি এসে দাঁড়িয়েছে জলের ধারে। তাদের সবার সামনে সারা দেহে অদ্ভুত ধরনের চিত্র বিচিত্র করা একটি লোক। তার হাতে ধরা আছে একটা ধনুচি জাতীয় কিছু। অনবরত ধোঁয়া উঠছে তা থেকে। লোকগুলোর দৃষ্টি টমদের দিকেই। টম মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে আবার চলতে শুরু করলো। মুখে কোনো শব্দ করলো না। ওরা ততক্ষণে একটা পাহাড়ের সানুদ এসে উপস্থিত হয়েছে। পাহাড় না বলে এটাকে বলা উচিত পাথরের স্তূপ, কেননা গাছপালা দূরের কথা, তৃণগুল্মের আভাসও তার কোথাও নজরে পড়ল না। সর্দার পাথর বেয়ে ওদের নিয়ে উঠে চলল। চলতে চলতে টম ঘন ঘন পেছন ফিরে দেখছিল। তার চোখে উদ্বেগের আশঙ্কা থেকে থেকে চোয়াল স্পষ্ট হচ্ছিল। সে যে একটা সুযোগের প্রতীক্ষা করছে তা স্পষ্ট ফুটে উঠেছিল তার ভঙ্গিতে। বিরাট একটা পাথরের চাঙড়ের আড়ালে সর্দার আর রোজারিও অদৃশ্য হয়ে যেতেই টম কোমর থেকে রিভলভারটা তুলে নিল। তারপর পাথরটার আড়ালে গিয়ে দাঁড়ালো। কিন্তু টমকে আর গুলি ছুটতে হলো না। তার আগেই একটা কাতর আর্তনাদ ভেসে এসে তাকে সচকিত করে তুলল। ত্রস্ত পায়ে এগিয়ে এসে দেখল রোজারিও প্রবল শক্তিতে দুহাতে টুঁটি টিপে ধরেছে সর্দারের। টম মুহূর্তে ঘুরে দাঁড়ালো। তার সতর্ক সন্ধানী দৃষ্টি ফেলে আসা পাথরটার বুকের আশেপাশে ঘুরে ফিরছে, কিন্তু না,
জলার ধারে যারা ভিড় জমিয়েছিল তারা কেউ তখনো এসে পৌঁছায়নি এপারে। টম প্রস্তুত হয়েই ছিল, প্রস্তুত রেখেছিল তার রিভলভারও। এপাশে ততক্ষণে রোজারিও কাবু করে এনেছে সর্দারকে। পথের ওপারে তার প্রাণহীন দেহ গড়িয়ে পড়ার শব্দ টমের কানে পৌঁছালো। সে ঘুরে দাঁড়িয়ে ছুটে গেল রোজারিওর কাছে। কি হলো স্যার, হঠাৎ এমন? চিন্তার কিছু নেই টম, আমাদের হাতে আগ্নেয়াস্ত্র আছে। ওদের সবকটাকে এখানে দাঁড়িয়েই শেষ করব। বেটা সর্দার যে উদ্দেশ্যে আমাদের গুহার ভেতরে নিয়ে চলেছিল। হঠাৎ পাহাড়ের নিচে একটা কোলাহলের শব্দে রোজারিওর কথা মাঝপথে থেমে গেল। ওরা দুজনেই ঘুরে দাঁড়িয়ে দেখতে পেল সেই সশস্ত্র মানুষের দলটা পাহাড়ের নিচে এসে পৌঁছেছে। তাদের পথ দেখিয়ে নিয়ে আসছে অদ্ভুত ধনুচি হাতে সেই লোকটা। ওই বেটা নিশ্চয়ই পুরোহিত। তারই গোপন নির্দেশে নিশ্চয়ই বেটা সর্দার আমাদের গুহার ভেতরে নিয়ে চলেছিল। নিশ্চয়ই কোনো সৎ উদ্দেশ্য নয়, বলল রোজারিও। জনকে তো কোথাও দেখতে পাচ্ছি না। শয়তানটা কি এত দূর এসে শেষকালে পালালো আমাদের ছেড়ে? বিচিত্র নয়, তবে আমি গোড়া থেকেই অনুমান করেছিলাম এমন কিছু একটা হবে। জন যে একটা আস্ত শয়তান এ বুঝতে তো আমার বাকি ছিল না। আমি তাই কেবল পথটার সন্ধানটুকু পাওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম। ব্যাটার ভাগ্য ভালো পালিয়েছে, নইলে এখানে আমার রিভলভারের গুলিতে তার মাথার খুলি ফুটো হয়ে যেত। রোজারিওর কথাটা শুনে টম যে দৃষ্টিতে তার দিকে তাকালো তাতে তার মনে কৃতজ্ঞতা, আনন্দ, শ্রদ্ধা সবকিছু মিলেমিশে এক হয়ে গেল। রোজারিওকে জনের চাইতে কম চতুর ভাববার জন্য সে সম্ভবত মনে মনে নিজেকে নির্বোধ বলে গালাগাল করল। যে পথটার আড়ালে দাঁড়িয়ে ওরা কথা বলছিল সেখান থেকে নিচের দৃশ্যটা পুরো নজরে পড়ে। ওরা কথা বলছিল কিন্তু ওদের তীক্ষ্ণ দৃষ্টি ছিল পাহাড়ের নিচে। ধনুচি হাতে পুরুত গোটা দলটাকে নিয়ে এসে দাঁড়িয়েছিল পাহাড়ের নিচে। হঠাৎ দেখা গেল লোকগুলো পাহাড়টাকে ঘিরে চারিদিকে ছড়িয়ে পড়ল, তারপর চোখের নিমিষে অদৃশ্য হয়ে গেল। কেবল একা পুরোহিত ধনুচি হাতে করে পাথর বেয়ে উপরে উঠে আসতে লাগলো। টম বলল, ওরা বোধহয় অন্য কোনো পথে আমাদের ঘিরে ফেলবার মতলব করছে। নিচে নেমে যাব নাকি? রোজারিও টমের কথা শুনতে পেয়েছিল বটে, কিন্তু সে তাকিয়েছিল জলাটার দিকে। টমের কথার জবাব সে ইঙ্গিতে হাত তুলে তার দৃষ্টি সেদিকে আকর্ষণ করল। রোজারিওর ইঙ্গিত মতো দৃষ্টি প্রসারিত করে আতঙ্কে টমের আপদমস্তক কেঁপে উঠল। সে নিচে নেমে যাবার প্রস্তাব করেছিল, কিন্তু তখন সে দেখতে পায়নি যে দলে দলে নানা সাজে সজ্জিত জঙ্গলি মানুষের দল এসে জড়ো হতে শুরু করেছে জলার ধারে। কয়েকটা ডোঙা পর্যায়ক্রমে তাদের এপারে এসে পৌঁছে দিচ্ছে। আতঙ্কিত বিহ্বল দৃষ্টি মেলে সে কেবল তাকিয়ে রইল সেদিকে, মুখে কোনো কথা সরল না তার। না, আর এখানে দাঁড়িয়ে নয়, এবার আত্মরক্ষার ব্যবস্থা করতে হবে টম। চলো ওপরেই ওঠা যাক। ওরা ওপরে উঠবার জন্য ঘুরে দাঁড়াতেই সহসা টম দেখতে পেল একটা পাথরের আড়ালে সরাত করে লুকিয়ে পড়ল পুরুতের শরীরটা। লোকটা যে তাদের দেখতে পেয়েই আত্মগোপন করেছে তাতে আর সন্দেহ রইল না টমের। পলক মধ্যে রিভলভার বার করে নিয়ে ছুটে গেল পাথরের দিকে। রোজারিও তাকে বাধা দেবার অবকাশটুকুও পেল না। টম কিন্তু বেশি দূরে এগিয়ে যেতে পারল না। অকস্মাৎ একটা বুক ফাটা আর্তনাদ করে সে ঘুরে পড়ে গেল পাহাড়ের নিচে। পলকের জন্য রোজারিওর নজরে পড়ল টমের গলার নিচে বিদ্ধ একটা তীর। রোজারিও মুহূর্তে নিজের সম্পর্কে সচেতন হয়ে উঠল। স্পষ্ট সে বুঝতে পারল স্বর্ণ উপত্যকার স্বর্ণ গুহা তাকে
মৃত্যুর গহ্বরে এনে ফেলেছে। শিহরিত হলো রোজারিও নিজের ভবিষ্যৎ ভেবে। চিন্তা ভাবনার আর সময় নেই, মৃত্যু তাড়া করছে পেছনে। রোজারিও ঘুরে দাঁড়িয়ে পাথরের খাঁজ ধরে ধরে সন্তর্পণে উঠতে শুরু করলো ওপরে। স্বর্ণ পাগল রোজারিও ঘুণাক্ষরেও টের পেল না যে মৃত্যুর হাতছানি পাথরের আড়াল থেকে গোপনে অনুসরণ করে চলেছে। পিছনে লুব্ধ হায়নার মতো মৃত্যুর হামাগুড়ি, সামনে অজ্ঞাত পথ, প্রতিটি পদক্ষেপ অনিশ্চয়তা। এরই মধ্যে সঙ্গীহীন রোজারিও এতটুকু দুর্বল বোধ করছিল না মনের দিক থেকে। তার অদম্য স্বর্ণ পাগল বাসনা তাকে যেন তাড়িয়ে নিয়ে চলেছিল প্রস্তর সংকুল বন্ধুর পাহাড়ের বুকের উপর দিয়ে। মসৃণ পাথরের গায়ে সূর্যলোক পড়ে যেখানে চকচক করছিল, চলতে চলতে আচমকা হুমড়ি খেয়ে পড়ল রোজারিও সেখানে। পাথরের গায়ে হাত বুলিয়ে কিছু যেন খুঁজবার চেষ্টা করছিল, তারপরে আবার চকিতে পেছনের দৃষ্টি বুলিয়ে নিয়ে দ্রুত লুকিয়ে পড়েছিল পাথরের আড়ালে। পাথরের গায়ে স্বর্ণ রেণুর প্রলেপ দেখে রোজারিওর মন সন্তুষ্ট হবার নয়। মৃত্যু যতভাবে, যত ভয়ানক রূপে তাকে অনুসরণ করুক না কেন, স্বর্ণ গুহার সন্ধান সে খুঁজে বার করবেই। এ যেন তার সমস্ত জীবনের সাধনার ফল। পাগলের মতো পাথর বাইতে বাইতে ক্লান্ত, হাঁপ ধরা রোজারিও আচমকা একটা বিকটকায় গুহার সামনে এসে দাঁড়ালো। পাথরের আড়ালে গুহাটা হাঁ করে যেন এমন ভাবে তাকেই গ্রাস করবার প্রতীক্ষায় ছিল। গুহার অন্ধকার গহ্বরের দিকে তাকিয়ে মুহূর্তের জন্য থমকে থামলো রোজারিও। তারপরে কোমর থেকে টর্চটা বার করে নিয়ে ছুটে ঢুকে পড়লো তার ভেতরে। অন্ধকার, অন্ধকার, সীমাহীন অতুলান্ত অন্ধকারের রাজ্যে যেন গুহার ভেতরটা। কিন্তু মসৃণ তার মেঝে, উৎকীর্ণ মূর্তির সারিতে সজ্জিত দেওয়ালের পাথর। রোজারিওর টর্চের আলো বিভৎস দর্শন মূর্তিগুলোকে আরো বিভৎস দেখাচ্ছিল। এক হাতে রিভলভার, অন্য হাতে টর্চ ধরে রোজারিও পায়ে পায়ে অনেকটা চলে এসেছে গুহার ভেতরে। চলতে চলতে হঠাৎ পেছনে কার পদশব্দে চমকে উঠল, চকিতে সরে গিয়ে দেয়ালের সঙ্গে পিঠ দিয়ে দাঁড়িয়ে পড়ল। কিন্তু না, কোথাও আর কোনো শব্দ নেই। জমাট অন্ধকারে গা এলিয়ে দিয়ে গুহাটা যেমন পড়েছিল তেমনি পড়ে আছে। নিশ্চিন্ত হয়ে সামনে পা বাড়ালো আবার রোজারিও। তৃষ্ণায় কণ্ঠ শুকিয়ে আসছিল তার, কিন্তু ওয়াটার বটল ফেলে এসেছে সর্দারের ঘরে। স্বর্ণ নদীর তীর থেকে রেণু রেণু করে এতদিন যে স্বর্ণ সংগ্রহ করেছিল তা সবই রেখে এসেছে সর্দারের ঘরে। সর্দারের সঙ্গে বেরিয়ে আসবার সময় একবারের জন্যেও মনে পড়েনি সেগুলোর কথা। মুহূর্তের জন্য অন্যমনস্ক হয়ে পড়ল রোজারিও। কিন্তু সহসাই তার চিন্তা আবার বাধা পেল পিছনে ঘোড়ার খুরের শব্দ। চমকে দেওয়ালের দিকে সরে গিয়ে রোজারিও স্পষ্ট শুনতে পেল কঠিন পাথরের মেঝে খুরের খটখট শব্দ তুলে যেন একটা ঘোড়া তাদের দিকে এগিয়ে আসছে। রুদ্র নিঃশ্বাসে কম্পিত বক্ষে রোজারিও শব্দটা শুনল, কিন্তু অন্ধকারের বুকে তার টর্চের আলোয় সে কাউকে দেখতে পেল না। রোজারিওর মনে হলো চলতে চলতে হঠাৎ যেন ঘোড়াটা থেমেছে। ঘোড়াটার নাসিকাধ্বনি স্পষ্ট তার কানে বাজল। জনহীন অন্ধকার আর মৃত্যুর স্তব্ধতা, গুহার মধ্যে এই অদৃশ্য খুরের শব্দ, সব মিলে যেন সহসা কণ্ঠ রোধ করে ধরল রোজারিওর। প্রবল আতঙ্কে বিভ্রান্ত হয়ে পড়ল রোজারিও। শব্দ লক্ষ্য করে আচমকা রিভলভারের ট্রিগার টিপে দিল পরপর দুবার। গুলির শব্দ অতিকায় বন্য জানোয়ারের তীব্র গর্জনের মতো গম গম করে গুহার দেওয়ালে ঘুরে ফিরল অনেকক্ষণ। তারপর আবার নেমে এলো মৃত্যু শীতল নীরবতা। নিজের বিভ্রান্ত আতঙ্কিত অবস্থাটা বুঝতে পেরে হঠাৎ যেন তার দুঃসাহসিক মন লজ্জিত হয়ে পড়ল।
মুহূর্তে সব বিভ্রান্তি ঝেড়ে ফেলে দিয়ে রোজারিও আবার সামনে এগিয়ে চলল। সোজা চলতে চলতে গুহার দেওয়াল মোড় নিয়েছে ডান দিকে। সেই মোড়ের মুখে এসেই রোজারিওর চোখ যেন ঝলসে উঠল। অন্ধকারের বুকে আলোর ঝলক, যেন স্বর্ণের বর্ণে দ্যুতিময় হয়ে আছে সামনের মসৃণ অন্ধকার। মরুর বুকে তৃষ্ণার্ত পথিকের জলের সন্ধান পাওয়ার মতো ব্যাকুল উদ্ভ্রান্ত রোজারিও সেই আলোর দিকে যেতে গিয়ে হঠাৎ বাধা পেল। আবার সেই ঘোড়ার খুরের শব্দ। কি জানি কেন চকিতের জন্য রোজারিওর মনে হলো স্বপ্নের সেই রহস্যময় কালো ঘোড়ার সাওয়ার, হাতে তার স্বর্ণ গুহার নকশা, পরনে রাজপোশাক, মুখে দুর্বোধ্য ঘোষণা, যেন সেই তাকে অনুসরণ করে গুহার ভেতরে ঢুকেছে। কিন্তু চিন্তাটা বিদ্যুৎ ঝলকের মতো তার মনে একবারে উদয় হয়েই আবার মিলিয়ে গেল। রোজারিও কোনো দিকে ভ্রুক্ষেপ না করে দ্রুত এগিয়ে চলল সামনের দিকে। মোড়টা পার হয়েই থমকে দাঁড়াতে হলো রোজারিওকে। নিজের চোখে যেন বিশ্বাস করে উঠতে পারল না সে। সহসা এমনই এক দৃশ্যের মুখোমুখি হতে হবে তাকে। সামনের দেওয়ালে থামের গায়ে জ্বলন্ত মশাল। সেই মশালের আলোয় দূরে দৃশ্যমান শেষ প্রান্তে দেওয়ালের পাশে ভূমিতে ভয়াবহ এক প্রস্তর মূর্তি। বিশাল সেই মূর্তির অদূরে দাঁড়িয়ে কোনো শয়তানের ভয়ঙ্কর রূপের কথাই প্রথম দর্শনে মনে হলো রোজারিও। কিন্তু রোজারিও সহসা অতিমাত্রায় চমকে উঠল সেই মূর্তির পাদদেশে সেই কালো ঘোড়া আর রহস্যময় শাওয়ারির মূর্তি দেখে। একদিন যে স্বপ্নে দেখেছিল এদেরকে আজকে চোখের সামনে দেখছে সে। তেমনি ঊর্ধ্বে প্রসারিত হাত, তেমনি পোশাক, হাতের মুষ্টিতে মোড়ানো কাগজ, সব হুবহু যেমন দেখেছে রোজারিও স্বপ্নে, ঠিক যেন সেই মূর্তিটাই এখানে এই গুহায় তার জন্য অপেক্ষা করে আছে। বিস্ময়ের প্রথম ঘোর কাটতেই রোজারিও বিহ্বল দৃষ্টি যখন মূর্তিটির উপর থেকে সরে এলো, সঙ্গে সঙ্গে প্রচন্ড উল্লাসে একরকম লাফিয়ে চিৎকার করে উঠল সে। তাল তাল স্বর্ণের স্তূপ মূর্তির চারপাশে দেওয়ালের পাশে ঘেঁষে। স্বর্ণের চকচকে দেওয়ালে আলো পড়ে ঠিকরে ঠিকরে উঠছে। নিজের অজান্তে রোজারিও চিৎকার করে উঠল, ইউরেকা, ইউরেকা! তারপর পাগলের মতো ছুটে গিয়ে হুমড়ি খেয়ে পড়ল সেই স্তূপাকৃত স্বর্ণের তালের উপর। এই অপ্রত্যাশিত আবিষ্কার বেশ কিছুক্ষণের জন্য যেন তাকে অবাহ্য জ্ঞান লুপ্ত করে দিল। তাই সে বুঝতে পারল না কখন সারি সারি কালো মানুষের দল গুহায় ঢুকে নিঃশব্দে তাকে ঘিরে দাঁড়িয়েছে। সহসা সেই ধুনুচি হাতে ধরা পুরুতের প্রচন্ড হুঙ্কার কানে যেতে চমকে উঠল রোজারিও। স্বর্ণের স্তূপ থেকে নিজেকে সোজা করে দাঁড় করিয়ে সে দেখতে পেল সশস্ত্র কালো মানুষের দলটা, আর ভয়ঙ্কর দর্শন ধুনুচি হাতে পুরোহিতকে। মুহূর্তের মধ্যে যেন রোজারিও ফিরে পেল নিজেকে, আর তার প্রথম গুলিটাই সগর্জে বিদ্ধ করল পুরুতকে। পুরুতের ধুনুচি ধরা ডান হাত প্রচন্ড আর্তনাদের সঙ্গে ধুনুচিটা পড়ে গেল হাত থেকে। চোখের পলক পড়তে না পড়তেই চারিদিক থেকে ঝাঁকে ঝাঁকে তীক্ষ্ণ বর্ষা ছুটে এলো, বিঁধে ফেললো রোজারিওকে। কেবল একটা অস্ফুট কাতর আর্তনাদ মাত্র বেরিয়ে এলো রোজারিওর মুখ থেকে। হুমড়ি খেয়ে পড়ে গেল সে স্বপ্নের স্তূপের উপর। কিছুক্ষণ আগেও এই স্তূপটির উপরেই সে পড়েছিল। বর্ষাগুলো এমন ভাবে সর্বাঙ্গে বেঁধে গিয়েছিল যে হাত নাড়াবারও উপায় ছিল না রোজারিওর। তবুও শেষ নিঃশ্বাস ফেলবার আগে তার হাতের মুঠি একটা স্বপ্নের তাল আঁকড়ে ধরেছিল, আর বিস্ফারিত চোখ দুটি তার ঘোড়া সাওয়ার মূর্তিটির পায়ের কাছে। যেখানে সে স্থির হয়ে রইল সেখানে জড়ো হয়ে পড়েছিল একসার মানুষের কঙ্কাল, বর্ষাবিদ্ধ মানুষের কঙ্কাল। সহসা প্রচন্ড দামামার শব্দে গুহার অভ্যন্তর কম্পিত হয়ে উঠল।
পুরুত, তার বাঁ হাতে ধুনুচিটা তুলে নিয়েছে। আবার দেখা গেল অদ্ভুত এক নাচের ভঙ্গিতে সে বিড় বিড় করে মন্ত্র পড়তে পড়তে এগিয়ে এলো বিভৎস মূর্তিটার দিকে। সঙ্গে সঙ্গে তুমুল জয়ধ্বনির সঙ্গে বুনোরা নৃত্য আরম্ভ করলো বর্ষা হাতে নিয়ে। বেজে চলল দামামার গম্ভীর নিনাদ নাচের তালে তালে। রোজারিওর দেহের শেষ স্পন্দনটুকুও তখন স্তব্ধ হয়ে গেছে। মশালের আলোয় ঝলসে ওঠা স্বর্ণের আভা আগুনের শিখার মতো তার শরীরটাকে যেন জড়িয়ে জড়িয়ে ধরেছে। বুকের ভেতরে যে অদম্য স্বর্ণ তৃষ্ণা স্বর্ণ পাগল মানুষটাকে সারা জীবন তাড়িয়ে নিয়ে ফিরেছে। তার নিস্পন্দ দেহের দিকে তাকিয়ে রহস্যময় ঘোর সাওয়ার মূর্তিটির ঠোঁটের কোণে ঘোষণা ধ্বনিত হয়ে উঠল কিনা বোঝা গেল না। শেষ হলো মোহন বেঙ্গলি টেলসের আজকের নিবেদন গোল্ডেন ভ্যালি। রচনা জুল ভার্ন। নমস্কার।